আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবা এবিপি नि लुआजि मुंबाई तिप्रासा रोंसोंनाय तै रोंसोंनाय जिरंग तै मालायमुं पान्दा खलायजाखा अ सालनि मालायमुं पान्दाबो जेंगेनायंगे मानजाखा हाजोनि मन्त्रि अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा मानजाखा एमपी कसाम रेबुति त्रिपुरा खबि कुबुलि नामा सुनाय आदंर मालायमुं पान्दाबो तिप्रासा रोंसोंनाय तै रोंसोंनाय जिरंगनि हदानि खलायथाय तै रोंसोंमुंनो बाहायके फारि मान आब्रति कगलाम सालाकिया আজকে এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে অখিল ভারতীয় পরিষদের উদ্যোগে যে স্টেট লেভেল ট্রাইবাল স্টুডেন্টস কনফারেন্স 2026 রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অখিলেশ সিং, ন্যাশনাল সেক্রেটারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের, প্রফেসর ডক্টর দেবরাজ পানিগ্রাহী, স্টেট প্রেসিডেন্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, শ্রী রবি শঙ্কর হালদার, স্টেট সেক্রেটারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাছাড়া একটু আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের প্রাক্তন ইস্ট কনস্টিটিউয়েন্সির যিনি এমপি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, শ্রী তীর্থরাম রিয়াং, জেনারেল সেক্রেটারি আজকের এই প্রোগ্রামের, এবং মঞ্চের নিচে উপস্থিত আছেন আমাদের সামনে শ্রী কিশোর বর্মন, অনারেবল মিনিস্টার হায়ার এডুকেশন, পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তরের, এবং উনি এক্স ন্যাশনাল সেক্রেটারি এবিপিপির। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রীমতী গার্গী মণ্ডল, এক্স মেম্বার ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবিপিপি। আদার্স গেস্ট যারা উপস্থিত আছেন এবং বর্তমান এবং প্রাক্তন যারা এবিপিপির যারা মেম্বার্স, এবং বিশেষ করে যারা এখানে স্টুডেন্টসরা বিভিন্ন কলেজ থেকে এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আসার পর যেভাবে আমি আমাদের ছাত্রছাত্রীদের একটা ভারী মাত্রা এখানে দেখার পর আমার মনে হচ্ছে আমাদের ত্রিপুরা আগামী দিন এক ত্রিপুরা, যেটা আমি বলছিলাম সেটা নিশ্চিত আগামী দিনে এক ত্রিপুরা হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন এক ভারত বলেছেন, আমাদের ত্রিপুরাও এক ত্রিপুরা হবে। আমরা জানি যে এই 18 বছর থেকে 35 বছর এই যে বয়স, তারা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে 65% আমাদের পপুলেশন ভারতবর্ষের, তার উপর ভিত্তি করে উনি যা চিন্তা করছেন আগামী ভবিষ্যতের জন্য, দেশের সুরক্ষার প্রশ্নেই হোক, আর্থসামাজিক উন্নয়নের কথাই হোক, ইনফ্রাস্ট্রাকচারই হোক, সব বিষয় কিন্তু এই যে 18 থেকে 35 বছরের যারা যুবক যুবতী, তাদের কথা চিন্তা করে আজকে কিন্তু সব প্রকল্প, যে স্বপ্ন উনি দেখছেন, আমরাও কিন্তু ত্রিপুরা রাজ্যে আজকে এই সব যুবক যুবতীরা, আর বিশেষ করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, আজকে তার পূর্ণ যে একটা ঝলক আমি আজকে এই হলের মধ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমি দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে, আমি আপ্লুত আপনাদেরকে দেখে। এবং আমি নিশ্চিত, আমি প্রায়ই যখনই কেউ আসে আমার কাছে আমি বলি যে আমাদের ছেলে মেয়েরা আমাদের রাষ্ট্রের চিন্তা ভাবনার জন্য, যে রাষ্ট্রের জন্য যে চিন্তা করা, রাষ্ট্র তৈরি করার জন্য চিন্তা, ওই সব ছেলে মেয়েদের কিন্তু আমি যখনই চ্যালেঞ্জ হিসাবে কোনো জায়গায় আমি দেখি, সেখানে তাদেরকে খুঁজে পাই না। অনেকে আমাকে বলেছেন, আশ্বস্ত করেছেন, কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে আমি যেটা ভাবছিলাম, আর অ্যাকচুয়ালি সামনাসামনি না দেখলে আর তার যদি ভিজিবিলিটি না দেখা যায়, তাহলে অনেক সময় নিজেকে দুর্বল মনে হয়। কিন্তু আজকে আসার পর আমাকে মনে হলো আমি সবল, এবং আমাদের সরকার এবং আমাদের সারা ত্রিপুরা আজকে মানে উই আর স্ট্রঙ্গার দেন এনিওয়ান, এটা কিন্তু বুঝতে পারছি। এখানে আজকে এই যে আমাদের ছাত্ররা এখানে উপস্থিত রয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে, তাদের আমি আমার ব্যক্তিগত যে চিন্তাভাবনা বা ব্যক্তিগতভাবে যে আমার অভিজ্ঞতা আমি দেখেছি, যে সমস্ত
যে কলেজগুলোতে আছে ত্রিপুরা রাজ্যের, এই কলেজগুলোর মধ্যে কিন্তু এই আপনাদের যে উপস্থিতির জানান আরও স্ট্রং হওয়া প্রয়োজন। বিদেশি তাগদের কারণে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি বারবার এই যে বিদ্যার্থীদের কিভাবে বিভিন্নভাবে তাদেরকে পরিচালনা করা যায়, বারবার কিন্তু সেটা 70 দশকের কথা যদি আমি বলি, তৎকালীন সময়ে কমিউনিস্টদের সময়ে আমরা দেখতাম কখন যে স্কুল কলেজগুলোতে বোমা পড়বে আমরা দেখতাম। সেগুলো আমরা কি বলতো স্টুডেন্টসদের, যে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড রিভলিউশন, এই ধরনের কথা আমরা শুনতাম। এবং স্কুল কলেজগুলোর মধ্যে সমস্ত যে ওয়ালের মধ্যে লেখা যে উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং, গণফৌজনা না থাকিলে জনগণের আর কিছুই থাকে না। বহু জেনারেশন এই বহির্গত যেসব চিন্তাধারা এগুলোর মাধ্যমে আমাদের জেনারেশন টু জেনারেশন নষ্ট করেছে। আপনারা কিন্তু লাকি যে এখন একটা পরিবেশ ভারতবর্ষে এখন তৈরি হয়েছে। কত লোক মারা গেছে তার হিসাব নেই, ইয়ত্তা নেই। কি বলতো যে চাইনার যে মাও সেতুং, আমাদের চাইনার চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এইরকম আমরা দেখতাম। আমাদের লিজেন্ড ব্যক্তি বিবেকানন্দজির আজকে এখানে ফুল দিয়ে ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। ওনার মূর্তি, রবীন্দ্রনাথের মূর্তি, আমাদের রামকৃষ্ণজির মূর্তি এবং এরকম অজস্র যেসব আমাদের লিজেন্ড ব্যক্তি তাদের ধ্বংস ভেঙে ফেলতো সেসব স্কুল কলেজে। একটা অদ্ভুত একটা অবস্থা ছিল। পরীক্ষার সময় পরীক্ষা যাতে না দেওয়া হয় তার জন্য এমন একটা অবস্থা করতো, ইভেন টিচারদের সাথে পর্যন্ত তাদেরকে মার ধর ইত্যাদি করা হয়েছে, পরীক্ষা দেবে না। তো এর পেছনে একটা বিদেশি তাগত ছিল এবং এগুলো কিন্তু আমরা দেখে এসছি। এবং আমরা ওই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজকে দেশের মধ্যে কিন্তু একটা সুস্থির পরিবেশ এসেছে। কি অবস্থাটা ছিল 14-র আগে, এই দেশ অটলজি চেষ্টা করেছেন, উনি আমরা সবাই জানি, কিন্তু এর পরে এর আগে মাঝখানে আর কারোর কোনো রকম কিন্তু আমরা দেখিনি। এই যে ভবিষ্যতের আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদের সাথে কথা বলেন, পৃথিবীর কোথাও কোনো প্রধানমন্ত্রী, আমার জানা নেই কোনো রাষ্ট্রপ্রধান মন কি বাত অনুষ্ঠান যেটা প্রতি মাসের শেষ রোববারে কথা বলে, আপনাদের থেকে জানতে চায়। কারণ আপনাদের মধ্যে এমন সব জিনিস আছে, এত সব ড্রিম আপনারা দেখেন, স্বপ্ন দেখেন, আপনাদের মধ্যে অনেক মডার্ন সব চিন্তা ভাবনা আছে, উনি জানতে চেষ্টা করেন। অর্থাৎ আপনাদের কথা, আপনাদের চিন্তা, সেইগুলো নিয়ে উনি ভবিষ্যৎ কিভাবে আমাদের দেশ এবং রাজ্যকে সামনের দিকে পরিচালনার ক্ষেত্রে যা যা দরকার সেগুলো করছে। আজকে পরীক্ষা পে চর্চা আপনারা দেখেছেন, পরীক্ষা পে চর্চার মধ্যে একটা স্ট্রেস ট্রেনের একটা অবস্থা ছিল, এখানে আদি মহোৎসব গতকাল এখানে আজকে 7 দিন সমান এখানে হচ্ছে। আমি সেখানে গতকালও গেছি। নর্থ ইস্টার্ন জোন না, শুধু ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যার থেকেও এখানে এসছে বহু লোক, হিমাচল থেকে এসছে। শুধু জনজাতিদের তাদের যে প্রডিউস সেইগুলো একদিকে বিক্রি হবে, আবার শুধু তাই নয়, তাদেরকে রিভলভিং ফান্ড দিয়ে তাদেরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সেই ব্যবস্থা। এবং নর্থ ইস্টার্ন জোনের বিশেষ করে ত্রিপুরার ওনারাও এখানে যোগদান করেছেন। এবং এর অর্থ কি, যে আমার যে বনে যেসব প্রডিউসগুলো আছে সেগুলোকে যে ভ্যালুয়েট করে সেটিকে বিক্রির এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, তারও কিন্তু ঝলক আমি গতকালও দেখেছি। আমি যখন স্টেজ থেকে নামলাম, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমাকে ওনারা বলছিলেন যে পরীক্ষা চলছে, এই অবস্থার মধ্যে এই ধরনের একটা প্রোগ্রাম করেছেন। আমি উত্তরে কি বললাম, আমি বললাম আরে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে পরীক্ষা পে চর্চা কি বলেছেন, পরীক্ষার জন্য এত স্ট্রেস কেন, এত স্ট্রেন কেন থাকবে, এই যে প্রেশার রিলিজ করার জন্য তো উনি বলেছেন
বই মেলা হচ্ছে, বিভিন্ন মেলা হচ্ছে, তো এর জন্য তো অসুবিধা নেই। সেখানে মেলাও চলবে একদিকে, আর পড়াশোনাকে ইউ হ্যাভ টু এমব্রেস ইউর চ্যালেঞ্জেস। এর মধ্যে এত প্রেশারের কিছু নেই। আর যখনই প্রেশারে কেউ থাকবে, প্রেশারে কেউ থাকলে, স্ট্রেস স্ট্রেনে যদি থাকে, তার ভিতর থেকে যে বিবেকানন্দজি বলছেন যেটা বারবার, যে নিজের ভিতর থেকে যে বিকশিত যতক্ষণ ধরে না হবে, ততক্ষণ ধরে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা পরীক্ষা সমস্ত ঘরের ভিতরে একটা মানে মনে হয় যেন যুদ্ধে লেগে গেছে। মা বাবা সব মিলে খালি পরীক্ষা, বাজার হাট বন্ধ, এই অদ্ভুত এক অবস্থা। সেই জায়গায় সেটাও একটা নতুন আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীজি এই জেনারেশনকে প্রেশার রিলিজ কিভাবে করতে হয়, প্রেশার থেকে বেরিয়ে, এবং প্রেশারে থাকলে তার ভিতরের যে গুণগুলো আছে সেটা প্রকাশ পায় না। এখানে যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমার ছেলেরা মেয়েরা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আগে দেশকে আমাদের ভালোবাসতে হবে। আজকে দেশকে যদি আমরা না ভালোবাসি, শুধু পড়াশোনা নিয়ে থাকলে, শুধু আমরা যদি মনে করি বুক ওয়ার্ম, আমি খালি বই পড়বো আর কিচ্ছু করব না, আউট অফ দ্য সিলেবাসেও আমাদের যেতে হবে। এবং সত্যিকারের অর্থেই এবিভিপি যেভাবে কাজ করছেন সেটাকে হৃদয়ঙ্গম করে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে সবচেয়ে বড়। সমাজ গঠন করতে হবে, আমি খালি শুধু পড়াশোনা নিয়ে থাকবো সেটা না। আজকে আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী যে এবার পরীক্ষা পে চর্চা বলছেন যে আমি স্টুডেন্ট। আজকে 2047-এ যাদের বয়স আজকে 18 বা 18 থেকে মানে 16, 18, 17 বছর, তাদের 2047 যখন বিকশিত ভারত হবে, তখন প্লাস যদি করা হয় আফটার 22 ইয়ার্স, তাদের বয়স কত হবে? বিকশিত ডেভেলপ কান্ট্রি যখন হবে তখন তাদের বয়স গিয়ে দাঁড়াবে 35 ইয়ার্স থেকে 38, 34। তাহলে ওরা কিন্তু সবচাইতে বেশি প্রায়োরিটি গ্রুপ। তারা আগামী দিন এই ডেভেলপ কান্ট্রি তারা পাবে। এখন এই ডেভেলপ কান্ট্রি, আমি স্টুডেন্ট, আমি খালি পড়াশোনা নিয়ে থাকবো আর কিছু করবো না, সেটা তো হয় না। একটা উদাহরণ দিয়ে উনি বলছেন, কি বলছেন, আমি রাস্তা দিয়ে যখন যাব সেখানে হঠাৎ করে দেখলাম যে রাস্তার মধ্যে অনেকে ফেলে, আবর্জনা ফেলে। আমি ঝগড়া করব না যে ফেলছে, কিন্তু ওই আবর্জনাটা আমি তুলে আমি ডাস্টবিনে আমি ফেলবো। তাহলে যে ফেলেছে ও যখন দেখবে নেক্সট টাইম কিন্তু ও ফেলতে 10 বার চিন্তা করবেন। এই যে স্বচ্ছ ভারত অভিযান, আজকে ব্লাড ডোনেশন, বিভিন্ন যে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয়, আজকে যখন দেখা যায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনাদেরও কিন্তু রোল আছে, আপনারা করেন সেই কাজটা। বিভিন্ন সময় আমরা দেখেছি, আপদা সময় আপনারা কাজ করেছেন। এর মধ্যে যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, তার আজকে সেই আত্মতৃপ্তি কোথাও পাওয়া যাবে না। আজকে এআই আমাদের কাছে চলে এসছে। এখন শুধু ডিজিটাল দুনিয়ার থেকে কিন্তু এখন আরও সামনের দিকে এগিয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে আপনার কাছে। এখানে অনেকে বসে আছেন, আপনারা কিন্তু বসে বসে অনেকে হয়তো এই মোবাইলের মাধ্যমে, অনেকে আমরা এআইয়ের মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করছি। এখন ইজিলি অ্যাভেলেবল। এবার বাজেটের মধ্যেও এআইকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ এআইয়ের যে তথ্যগুলো আছে সেটি অ্যাকসেপ্টেড। কিন্তু এখানেও কিন্তু একটা বিষয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, ইউ ক্যান টেক দ্য হেল্প, টোটাল তার উপর এআইয়ের উপর ভিত্তি করতে পারবে না। এবং সেই এআইয়ের উপর ইনফরমেশন নিয়ে আরও ইনফরমেশন কীভাবে বাড়ানো যায় সেই কাজটা করতে হবে। স্বামী বিবেকানন্দজি একটা কথা বলেছেন যে সারা পৃথিবীর যত লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির যদি একসাথে আমরা করি, আর আমার নিজের ব্রেনের ভিতরে যে লাইব্রেরি আছে তার সামনে নগণ্য এই সমস্ত লাইব্রেরি। অর্থাৎ আমার ভিতর এবং আমার নিজেকেই আমরা চিনতে পারছি না, আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমরা কি পটেনশিয়াল। আমরা এক একজন অ্যাম্বাসেডর অফ দ্য ওয়ার্ল্ড। আজকে তারিখও যে জন্মগ্রহণ করছে, এই মুহূর্তে ভগবান তাকে পাঠাচ্ছে কিছু একটা বিষয় করার জন্য তাকে। এখানে যারা যারা আছেন, আমার যারা ছাত্রছাত্রীরা এখানে আছেন, তাদেরকে বলবো, ইউ আর এক্সেপশনাল। আপনারা কিন্তু একজন আরেকজনের সাথে আপনি যদি বলেন ও ভালো করছে, আমি এর মতো কেন করতে পারছি না, এটা একটা স্ট্রাকচারের বাইরেও ইউ ক্যান ডু সামথিং এক্সট্রা। এই যে বিষয়, এগুলো জানা, তার জন্য যে অধ্যয়ন, যে ধরনের মেডিটেশন, যে ধরনের যোগা ইত্যাদির মাধ্যমে আমাদের যারা ভারতকে যারা চিনিয়েছেন, এক নরেন্দ্র চিনিয়েছেন ভারতকে সেই চিকাগোতে। আপনারা সবাই জানেন যে ভারতের ধর্ম কি, ধর্মের অর্থটা কি।
কর্মের মাধ্যমে মানুষের ধর্ম হয়। এবং সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে আমেরিকাতে গিয়ে যখন উনি বক্তব্য রেখেছেন, তারপর থেকে সবাই বলছেন যে ভারতকে যদি জানতে হয়, শুধু স্বামী বিবেকানন্দকে যদি তুমি পড়ো তাহলে ভারতকে জানতে পারবে। আর আজকের দেশে, আজকে আমাদের দেশে আরেক নরেন্দ্র নতুনভাবে ভারতকে প্রতিষ্ঠিত করছে। কিন্তু একার পক্ষে সেটা সম্ভব হবে না। আজকে আমরা সবাই মিলে যদি সেই কাজটা করি, সেই একবার নকশালদের আমলে, মাওবাদীদের সময়ে আমরা দেখেছি এগুলো দেশকে কিভাবে আমাদের জেনারেশন টু জেনারেশন এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য একটা চক্রান্ত। ভারত কোনো অবস্থায় যাতে সামনের দিকে না যেতে পারে, কোথায় ছিল অর্থনৈতিক দিক দিয়ে 11তম স্থান, সেখান থেকে 5ম স্থানে চলে এসছে, এখন 4র্থ স্থানে চলে এসছে, এখন 2030-এর মধ্যে সেটা 3য় স্থানে চলে আসবে। অর্থ প্রচণ্ড দরকার। আজকে শক্তিশালী যদি না হই, আমাদের যে কোনো ফ্যামিলির মধ্যেও যদি আপনি শক্তিশালী না হন, আর শক্তির অর্থই না, অর্থাৎ জ্ঞানের মাধ্যমেও আমরা শক্তিশালী হতে পারি। যে কোনো একটা ঘরের ভিতরও যখন আপনি জ্ঞানী গুণী হবেন, প্রকৃত অর্থে যদি আপনি জ্ঞানী হন, তাহলে ঘরের ভিতরে 4-5 জন ভাই বোন আছেন, দেখবেন যে ছোট হতে পারে কিন্তু হঠাৎ করে একটা প্রবলেম হলো, সে প্রকৃত অর্থে উনার কাছেই যাবেন, জিজ্ঞেস করবেন যে আমি এইরকম একটা সমস্যায় আছি, বা এইরকম আমি কি করলে কি ভালো হবে। এবং তার ঘর থেকে যদি বেরোয়, সমাজের মধ্যেও তার পাড়া বা যে কোনো অঞ্চলে একটা বিসি হোক বা জিপি হোক, সেখানেও বলবে এই ব্যক্তির কাছে গেলে একটা প্রপার আইডিয়া দেবে। তো এর জন্য আগামী দিন এই যে আমাদের ভবিষ্যৎ, এটা যাদের কাছে জ্ঞান থাকবে, প্রপার জ্ঞান থাকবে, তাদের কাছে কিন্তু আমাদের ভবিষ্যৎ। আমার এত ভালো লাগলো যেভাবে এখানে আজকে কার্য পরিচালনা করছেন। এটাই আমাদের সংস্কৃতি। আমাদের বলা হচ্ছে যে সনাতনে যারা বিশ্বাসী। আমি একবার এক জায়গায় বদ্যিকে আমি নিচ্ছিলাম, সনাতনের অর্থ বলছে ভারতবর্ষ কবে সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত অন্তহীন, কবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারে না। অর্থাৎ এই পৃথিবী জবের থেকে সৃষ্টি হয়েছে, তবের থেকে ভারত, এটাই হচ্ছে সনাতন। এবং এই সনাতনকে আজকে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা আমাদের মেনটেন করতে হবে। এখন আবার নতুনভাবে আরেকভাবে চেষ্টা করছে এই যে আমাদের যারা জনজাতি ভাই বোনেরা আছেন, যে আমরা চাই যে যারা ককবরক ভাষাভাষী আছেন তাদের উন্নয়ন হোক। কারণ যতক্ষণ ধরে নিজ ভাষায় কোনো জিনিস না পড়বে, না শিখবে, এখন একটা নতুন চেষ্টা চলছে হিন্দিকে সামনে রেখে লোকাল ল্যাঙ্গুয়েজকেও যাতে প্রতিষ্ঠিত করা যায়, তার চিন্তা ভাবনা চলছে আমাদের সেন্ট্রাল থেকে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা স্টেট গভর্নমেন্ট এবং বিভিন্ন যে ভাষা আছে সংখ্যালঘু ভাষা, সেইগুলোকে উন্নয়নের আমরা চেষ্টা করছি। কিন্তু সেখানেও দেখা যায় আবার নতুনভাবে আবার এক চেষ্টা। কি চেষ্টা? বলছে না ভাষা হলে হবে না, স্ক্রিপ্ট আনতে হবে, রোমান স্ক্রিপ্ট। কেন রোমান স্ক্রিপ্ট আনবো আমরা কেন রোমান স্ক্রিপ্ট আনবো? আমাদের নিজেরা স্ক্রিপ্ট আমরা কেন তৈরি করব না? সেটাকে নিয়ে একটা আন্দোলন করছে আবার সে একই পদ্ধতিতে। আমরা বলছি বারবার নিজেদের স্ক্রিপ্ট নিজেরা তৈরি করো। আমরা নিজেদের স্ক্রিপ্ট কেন তৈরি করতে পারবো না? আমার সেই ক্ষমতা নেই? নিশ্চয়ই আমাদের সেই ক্ষমতা আছে। আমরা ইচ্ছে করলে আমরা সেই ক্ষমতার মাধ্যমে আমরা সেটা তৈরি করতে পারি। আমি বলছি না, যেহেতু বহু আগের থেকে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য, এর আগে কোনো মুখ্যমন্ত্রীর ছিল না, একটা গুজামিলের একটা সরকার চালিয়েছে এতদিন ধরে। আমি বলছি ঠিক আছে, স্ট্যাটাস কিউ যদি আগে রোমান স্ক্রিপ্ট হয়ে থাকে, রোমান স্ক্রিপ্ট পাশাপাশি বাংলা স্ক্রিপ্ট, সেটা চলতে থাকুক। পাশাপাশি আমাদের নিজস্ব স্ক্রিপ্ট আমাদের তৈরি করতে হবে। কারণ 8th শিডিউলে কোনো অবস্থায় ফরেন স্ক্রিপ্ট সেটাকে মান্যতা দেয় না। যদি না দেয় তাহলে কেন আপনি স্ক্রিপ্ট তৈরি করবেন? আজকে চাকমারা যদি স্ক্রিপ্ট তৈরি করতে পারে, এটাকে নিয়ে নানা রকম আন্দোলন হচ্ছে। এখানে যারা আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে বলবো, তাদেরকে বোঝানোর জন্য নেক্সট জেনারেশনকে আপনারা কি উত্তর দিবেন যে আমরা ধার করে নিয়ে এসেছি, এই স্ক্রিপ্ট আমরা নিয়ে এসেছি, ভাষার জন্য কোনো সমস্যা নেই। সেই ভাষারকে আবার অন্যভাবে বলছে কি বাংলা মে পড়েগা ক্যা, আরে বাংলার কথা কে বলছে? এটাকেও নানাভাবে চক্রান্ত করছে। নেই মুখ্যমন্ত্রী ইংলিশ কা বিরোধী, আরে ইংলিশ তো শিখতেই হবে, ইংলিশের সাথে সমস্যা নেই। আমরা বলছি ককবরকের স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আমাদের নিজস্ব, আমাদের ইন্ডিজিনাস হতে হবে। যদি দেবনাগরীতে আপনারা অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনারা কিন্তু মানতে রাজি নয়।
এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। তার জন্য এখানে যারা আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, ছাত্রছাত্রীরা, তাদেরকে আমি বলবো আপনারা এর বিরুদ্ধে আপনাদের গর্জে উঠতে হবে। এবিপিপির কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার মানে একটা মেসেজ থাকবে, আপনারা সবাই মিলে তার বিরুদ্ধে আপনারা কথা বলুন। আদারওয়াইজ তো এইভাবেই নানাভাবে ওরা চক্রান্ত করবে। এটাকে কোনো ইস্যু নেই, অদ্ভুত অদ্ভুত ইস্যু নিয়ে চলছে। আমরা জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছি। আমাদের 2000 যে আমাদের 23-24 অর্থ বছরে আমরা 27,000 কোটি টাকার আমরা বাজেট আমরা করেছি। সেখানে আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে, সেই এক্সপেন্ডিচার বাদ দিলে 17,000 কোটি টাকা হয়। সেই 17,000 কোটি টাকার মধ্যে 39.06% আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা তার জন্য আমরা সেই টাকা খরচ করেছি। মানতে রাজি না, সবসময় একটা কনফিউশন করবে। আর এইবারও আমাদের যে বাজেট 2025-26 হয়েছে, সেই বাজেটও আমাদের প্রায় 4,000 কোটি টাকা বাড়িয়েছি, 32,000 কোটি টাকা। সেখানেও প্রায় 40%-এর উপরে জনজাতি অধ্যুষিত এলাকায় এই হোস্টেলই হোক, লেখাপড়ারই হোক, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আজকে আমরা সেই টাকাটা দিচ্ছি। কিন্তু এরা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আজকে অত্যন্ত খুশি, এখানে যারা ছেলে মেয়েরা এসছেন, আপনারা যদি ভবিষ্যৎ হন নিজের কেরিয়ার রাখবেন, কিন্তু কেরিয়ারের সাথে যেটা অন্যায় হচ্ছে, একটা ছাত্র সমাজ আজকে দেশ স্বাধীন করার ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা ছিল, সেই ইতিহাসগুলো আপনারা জানেন। তো এই ধরনের যখন সমস্যা এখানে সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আপনাদের কিন্তু এখন ভাবার প্রয়োজন যে কারা জনজাতিদের জন্য মানুষ যা কারা চিন্তা ভাবনা করছেন। আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, এই যে জায়গা আজকে, এই জায়গায় আজকে যে আমরা এই হলের মধ্যে আমরা বসেছি, সেই হলের মধ্যে যার জায়গা আমাদের এস.ডি. বর্মন মহোদয়, আপনারা সবাই জানেন, শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে এত বড় সুরকার, এত বড় মানে মিউজিক ডাইরেক্টর ভারতবর্ষে এখনো অবধি জন্মগ্রহণ করেনি। তার সম্মানার্থে আপনারা এয়ারপোর্ট থেকে আসার সময় দেখবেন ওনার মূর্তি, একটা পূর্ণ বয়াব মূর্তি আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে স্থাপন করেছি। আমাদের আগরতলা কামানচমনির সাথে একটা আইল্যান্ড ছিল। আমরা জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে বলা হয় যে ত্রিপুরা রাজ্যের যে মডার্ন রূপকার, ওনাকে বলা হয়। উনার নামে সেই যে জায়গাটা, সেখানে 0 মাইল ফলক ছিল, আগে মাইল বলা হতো, সেটাকে উঠিয়ে সেখানে ওনার মূর্তি আমি প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, আমরা জনজাতিদের যাতে সব জায়গায় কাজ হয় প্রপারলি, যাতে তাদের মানে কোনো অফিসে গেলে সমস্যা না হয়, ডিভিশন সাব ডিভিশন লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আলাদা করে টিসিএস মানে সমপর্যাদার একজন করে অফিসার আমরা নিয়োগ করেছি। সমাজপতিরা আপনারা জানেন, সমস্ত সমাজপতিদের সারা সমাজের জন্য কাজ করছে, তাদেরকে এর আগে কেউ কিন্তু কোনোদিন সম্মান দেয়নি, আমরা তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। ওনাদেরকে আমাদের সরকার আসার পর 2,000 টাকা করে সম্মানিত দেওয়া হয়েছে। এবার কিছুদিন আগে আমরা এই ক্যাবিনেটে ডিসিশন নিয়ে 5,000 টাকা করেছি। এই যে 5,000 টাকা, এটা সাম্মানিক, কিন্তু এইটাকে নিয়েও নানা রকমভাবে চেষ্টা করে, নানাভাবে কদর্য ভাষায় তাদের কিছু ছেলে মেয়েদের নানাভাবে প্রলোভন দিয়ে তাদের মাধ্যমে জনজাতিদের মধ্যে একটা এমন একটা মানে আবহাওয়া সৃষ্টি করে এবং নিজেদের যারা লিডার আছে তাদের নিজস্ব বেস্টেড ইন্টারেস্টে এই কাজগুলো করে। এদের বিরুদ্ধে আপনারা সতর্ক থাকতে হবে বন্ধুগণ। আমরা যারা এই আমাদের জনজাতি গোষ্ঠী, আমরা সবাই জানি 19টি জনজাতি গোষ্ঠী। আপনারা শুনলে অবাক হবেন যে এই যে ক্যাপিং ছিল আগে 2,000 টাকা করে সমাজপতিদের, সেই ক্যাপিং উঠানোর পরও দেখা গেছে মাত্র 13 জন 14 জন দেওয়া যায়। তা আমি বললাম যে 19 জন জনজাতি গোষ্ঠী, তাহলে বাকিরা কোথায় গেল? তো দেখা গেল সমাজপতির যে বিষয় সেটা নেই। তো তারা তো চৌধুরী থাকবে, কেউ রায় থাকবে, কেউ অন্য কিছু নামে থাকবে। তো আমি বললাম যে তাদেরকেও আমরা দিতে হবে। শুধু তাই না, আরও 40টা জনজাতি গোষ্ঠী আছে, কেউ 500 জনের, কেউ 1000, সবাইকে আমরা বললাম খুঁজতে হবে এবং সবাইকে যাতে হারিয়ে না যায়। কারণ সবারই আলাদা আলাদা কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা আলাদা। তুমি কৃষ্টি পরম্পরার কথা বলছো, আমরা যাতে আমাদের সম্পর্কে বলছো, আবার তুমি বলছো যে না আমরা ওই কি বলে ওই রোমান স্ক্রিপ্ট নেব, তখন মনে থাকে না। আরে আস্তে আস্তে করে তো তোমরা ভুলে যাবে তোমার কৃষ্টি সংস্কৃতি, এই রোমান ব্যবহার করতে করতে। তো নানাভাবে চেষ্টা করছে এইগুলো।
অদ্ভুত নানাভাবে। বিশালগড়ের মধ্যে, বিশ্রামগঞ্জের মধ্যে কি ঘটনা, গিয়ে দেখলো এখানে সেখানে আমরা নতুনভাবে একটা নগর পঞ্চায়েত করবো ফর ডেভেলপমেন্ট। আমরা এডিসির মতো ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি, তো সেখানেও ডেভেলপমেন্ট চাইছে, মানুষের সেখানে চাহিদা। সেখানে বলছে যে না, আমাদের যে দখল নিয়েছে, দখল দখল খালি এইসব কথা বলে। সেখানে গিয়ে উপস্থিত যখন অফিসার বলছে যে এগুলো পঞ্চায়েতের 3টা নিয়েছে, কিভাবে ঘোলা জলে মাছ ধরা যায় এইভাবে চেষ্টা করছে। এর জন্য আপনাদেরও প্রতিবাদ করা উচিত। সেখানে আজকে যখন কাগজপত্র দেখানো হলো, তখন কিন্তু সেটেলমেন্টের যে ডাইরেক্টরেট আছে তারা এগুলো দেখবে। এখানের মধ্যে যে ম্যাপ নিয়ে ইত্যাদি নিয়ে তারা তাদের নানাভাবে জনজাতিদের ভুল বোঝানোর চেষ্টা করে। কোনো অফিসারের কোনো ক্ষমতা নেই যে এডিসি এলাকার কোনো অংশ কোথাও যোগ করা। অলরেডি এখানে পঞ্চায়েত মন্ত্রী আছেন, এখানে ওনার অলরেডি এনওসি নেওয়া হয়েছে, পঞ্চায়েত ছিল সেখানে এডিসির কোনো অংশ নেওয়ার কারোর ক্ষমতা নেই। এখানে বারবার চেষ্টা করছে, কি হচ্ছে 123 জনের নতুন করে বিসি ওনারা তৈরি করে দিয়েছেন, নতুন করে বিসি 123 জন বাড়িয়ে দিয়েছেন। আরে এর জন্য যে আইন কানুন তো একটা আছে, আইন কানুন মানবে না, 123টা বাড়িয়ে দিল। এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরার কোনো কনকারেন্স নেই। কি হলো, বিসি ইলেকশন হয় না, তারা কেস করলো কোথায়? সুপ্রিম কোর্টে। যখন সুপ্রিম কোর্টে বুঝে গেল যে এই 123টা যে বিসি বাড়িয়েছে এটা বেআইনি, সাথে সাথে উইথড্র করলো। আমরা বারবার আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে আমরা বলেছি আপনারা ভুল করেছেন, এটা হয় না এরকম, কারণ বিসি নেই। বিসি যদি না থাকে, বিসির যারা কমিটি আছে তাদের সমর্থন নিতে হবে, প্লাস কনকারেন্স নিতে হবে ফাইন্যান্স, এবং কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। সে উঠিয়ে দিয়েছে, বুঝলেও বুঝতে চায় না, বারবার নানাভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে। আজকে একের পর এক ওনারা সুপ্রিম কোর্টে জিতে গেছেন, খুব ভালো, সুপ্রিম কোর্টে জিতে যান, আমরাও খুশি, নো প্রবলেম। আমরা বিসি ইলেকশন করতে রাজি আছি, বিসি ইলেকশন করুন, এডিসি ইলেকশন করুন, কিন্তু কিচ্ছু না, সেটাকেও ভুল বোঝানোর জন্য বিসি ইলেকশন জিতে গেছে আনন্দ করো, উৎসাহ করো। যখন রেজাল্ট সেই ভার্ডিক্টটা বেরোলো, সেখানে কি বলা হয়েছে যে 26 তারিখ ফিক্সড হয়েছে। সেখানে বলছে যে বিসি ইলেকশন আর এডিসি ইলেকশন একসাথে করা যাবে কি না, আমরা তার উত্তর দেব, এফিডেভিট করে তার উত্তর দেব। তো ইচ্ছে করে নানাভাবে এডিসির ইলেকশন আমরা সময় মতো করব, কিন্তু বিসি ইলেকশন আমাদের সমস্যা নেই, বিসি ইলেকশন তো আপনাদের কারণেই হয়নি। তো এই যে টোটাল একটা পরিবেশ সৃষ্টি করেছে জনজাতি গোষ্ঠীর মধ্যে, তার জন্য আপনাদের একটা বিরাট দায়িত্ব থাকবে। কারণ কালকেও আমি দেখেছি বেশি লোক ছিল না, মানববন্ধন করেছে স্ক্রিপ্টের জন্য, বেশি লোক ছিল না। এই আপনাদের বয়সী ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেয়। এই যে নকশালরা যে কাজটা করেছে, বোমা মারত, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস, উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং, পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, এইসবই তো করতো। এরপরে মাঝখানে আবার কি করলো, কমিউনিস্টদের সময়ে টেররিস্টের আবার সৃষ্টি করা জনজাতি গোষ্ঠীরই। তখন তাদেরকে যে ভুলগুলো ওরা করেছে, আমাদের সেগুলো তাদেরকে আমরা কিন্তু স্ট্রিম লাইনে এনেছি, যতগুলো ভুল আজকে এইভাবে একের পর এক তারা এই ভুলগুলো করেছে। এবং তার ভিতরে একটা চক্রান্ত নিশ্চিত আছে, আমি বলতে পারি। কারণ আমাদের জনজাতি গোষ্ঠীর মধ্যে ট্যালেন্টের অভাব নেই। আজকে আরেকটা নতুন সৃষ্টি করেছে যাতে এদেরকে আরও পঙ্গু করা যায়। এই এডিকশনের কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এডিকশনের চারিদিকে জনজাতি গোষ্ঠীর বেশিরভাগ সবাই আছে, অনেক জায়গায় আছে, জাতি গোষ্ঠীর মধ্যে আছে, সব জাতির আছে, জনজাতিদের মধ্যে এই এডিকশনের মাত্রা অনেক বেশি। আমরা চিন্তিত, আমরা চেষ্টা করছি। সমস্ত হোস্টেলগুলোর মধ্যে আমরা একটা স্লোগান দিয়েছি। কি স্লোগান? ফুটবল গ্রাউন্ড আমরা প্রায় 3টা থেকে 4টা বানিয়েছি, এবং সিনথেটিক যে টার্ফ ফুটবল গ্রাউন্ড বানিয়েছি জনজাতি এলাকায়। মেডিকেল কলেজ করছি আমরা জনজাতি এলাকায়। সেখানে আমরা কি বলছি, হোস্টেলারদের একটা প্রতিযোগিতা আমরা শুরু করেছি যে ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগ এডিকশন ইজ ফেম। মানে তো এই জায়গার মধ্যে আমরা বারবার চেষ্টা করছি যে ড্রাগ ইজ দ্য শেম অ্যান্ড ফুটবল ইজ দ্য গেম, এই স্লোগান নিয়ে আমরা চেষ্টা করছি। আরেকটা বিষয় যেটা, এই যে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নেয়, এগুলো কিন্তু আমার মনে হয় যে আপনাদের যারা এখানে আছেন, এই নেক্সট জেনারেশন, আপনাদের পরে আবার জেনারেশন আসবে,
আপনারা তো নিজেরাও বাঁচবেন, পরের জেনারেশনকেও আপনাদের কিন্তু দায়িত্ব, অ্যাওয়ারনেস দরকার। আমরা জানি যে অনেক সময় এইসব ড্রাগস প্রথমে নেশা নেয়, ফিলিং অফ ওয়েলবিং, এটা মনে করে নেওয়ার পরে খুব আনন্দ করতে করতে হেবিচুয়েশন চলে আসে, হেবিচুয়েশনের পরে এডিকশনে চলে আসে। তার বিরুদ্ধে কি একটা ড্রাগস নিলে কি সমস্যা হতে পারে, মেন্টাল সমস্যা, সমস্ত শরীরের অর্গানের যে ক্ষতি হয়, পুরো ফ্যামিলির মধ্যে যে সমস্যা, এবং সব দিকে আমরা হিউম্যান রিসোর্স আমরা নষ্ট করছি। এই বিষয়গুলো নিয়ে এবিপি থেকে আমি বলবো যে আপনারাও এই বিষয়ে একটা মিশন নিয়ে আপনারা কাজ করুন। এবং সেটা কিন্তু সরকার যদি আমরা ভাবি আমরা খালি করব, সেটা সম্ভব হবে না। আজকে ওএসটি আমরা ওপিয়াম সাবস্টিটিউট থেরাপি আমরা শুরু করেছি। সমস্ত হসপিটাল আছে যারা খাচ্ছে তাদেরকে এই ওপিয়াম সাবস্টিটিউট থেরাপি যদি আমরা দেই, তাহলে ওই তার ভাবটা আসবে, ফিলিং অফ ওয়েলবিং আসবে, কিন্তু তার মধ্যে কিন্তু যে সাইড এফেক্টগুলো আছে, কমপ্লিকেশনগুলো আসবে না। যাদের অলরেডি HIV হয়ে গেছে, অনেক সময় সাইন অ্যান্ড সিমটম বোঝা যায় না, উপসর্গ বোঝা যায় না, তো সেই যদি স্ক্রিনিং করা যায়, দেখা যায় বহু লোক এই HIV এইসব বিভিন্ন কারণে HIV হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ড্রাগ একই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন নেয়। তো তাদের বিষয়ে আপনাদের অ্যাওয়ারনেস করা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি এইটা যখন আপনারা করবেন, তাহলেই গিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো। খুব দরকার এটা, এত বড় স্ট্রেংথ, এত বড় লোক, আমাদের এতগুলো লোক, তাদেরকে দিয়ে যদি আমরা এই কাজটা করাই, এবং যদি দেখা যায়, কারণ একবার HIV যদি হয় তাহলে তার যে ভাইরাল রোড সেটা কিন্তু শরীর থেকে যায় না, কিন্তু সেটাকে কমানো যায়। আর যদি ট্রিটমেন্ট না হয় এইডস হয়ে যাবে। এইডসের পরেও যদি অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে, আমাদের সরকারের তরফ থেকে সমস্ত ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই যে বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে আপনারা যদি সমাজ পরিবর্তনের মাধ্যমে, আমরা চাই যে আমরা এই সরকারে থাকতে, এবং আমরা সবাই মিলে সমাজ পরিবর্তনের খুব প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি এগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমার যে কারণে আমি জন্মগ্রহণ করেছি সেই কাজটা কিন্তু আমরা ঠিক করছি না। যার নিজের জন্য যদি আমরা চিন্তা করেন, তাহলে লাভ হবে না। আজকে আমি অত্যন্ত খুশি যে এই যে এবিপিপি, সেটা 1949 জুলাই মাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, একটা সর্বভারতীয় ছাত্র সংগঠন, এবং আমি সমস্ত কলেজগুলোতে, বিশেষ করে যে 28টা যে আমাদের যে ডিগ্রি কলেজ আছে, আমি দেখতে চাই আগামী দিন, আমি গুনবো আমি কোন যে আমাদের কলেজগুলোতে আছে এবিপির সংগঠন কতটুকু শক্তিশালী হয়েছে, দ্যাট আই উইল ট্রাই টু ফাইন্ড আউট। আমি চাই যে এটা যাতে শক্তিশালী হয়। আমরা ঠিক আছে অন্যান্য সংগঠন, আমি বলছি না এখানে গিয়ে মারপিট করো, কারণ এতদিন কলেজ আর এই ধরনের ছাত্র সংগঠন মানেই আমরা দেখেছি যেগুলো SFI NSUI, মারপিট, ছুরি ইত্যাদি এগুলো চলছে। আমাদের মধ্যে তো এইসব চিন্তা নেই। কাজেই আমরা আমাদের কথাগুলো যখন মানুষের কাছে বলবো, আর আমরা যেহেতু আপনাদের সাথে আছি, আপনারা কেন এটাকে শক্তিশালী করবেন না? ইভেন আরও যেসব কলেজ ইউনিভার্সিটিগুলো আছে, বাইরের থেকে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আপনারা যারা বাইরের ইউনিভার্সিটি আছেন, যারা চালাতে এসছেন, তাদের বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু তাদের সাথে যদি আপনারা যে কারণে এই সংগঠন হয়েছে সেটাকে শক্তিশালী যদি আপনারা করেন, তাহলে আমার ত্রিপুরাতে কত বড় সংগঠন হবে। আর বিশেষ করে ট্রাইবাল সংগঠন আমার খুব প্রয়োজন, আমাদের সরকারের ভীষণ প্রয়োজন। এবং আমি চাই যে আপনাদের যে খাওয়া দাওয়া, চলন বলন, আপনাদের নাচ গান, আলাদা আলাদা যেসব গোষ্ঠী আছে আলাদা আলাদা, সেগুলোকে আমরা সংরক্ষণ রাখার জন্য আমরা বাজেটও এবার সংরক্ষণের জন্য 3 কোটি টাকা আমরা রেখেছি বন্ধুগণ। তো এইভাবে আমরা চাই যে আমাদের যারা, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের সরকার আসার পর 2019 থেকে 18তে আমরা আসলাম, এবং 2014 পর্যন্ত মানে 7 জনকে বিভিন্ন জায়গায় যারা পারদর্শী বিভিন্ন বিষয়ে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি পদ্মশ্রী দিয়েছে। এইবারও আরেকজন বিদ্বান ব্যক্তি, উনাকেও পদ্মশ্রী দিয়েছেন। উনাকে আমি বলেছি আপনি ককবরকের আপনার একটা স্ক্রিপ্ট বানান, উনি বলে আই এম রেডি। তো এরকম বিদ্বান ব্যক্তি আমাদের মধ্যে আছে, টিম আছে আমাদের, বহু লোক আছে আমাদের, তাদেরকে নিয়ে আমি এর আগেও বলেছি, যদি আপনারা অপারক হন বানাতে, আমাদের উপর ছেড়ে দিন, আমরা বানিয়ে দেব কমিটি করে, আপনাদেরকে আমরা উপহার দেব। কিন্তু আমি জানি না তারা সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। কিন্তু এই আওয়াজ
যদি আপনারা একবার উঠান, তাহলে আগামী দিন যে পরিবর্তনের কথা আমরা বলছি, আজকে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে এই রাজ্যকে চালাতে চাই। এডিসির যা এখন অবস্থা বলে আর লাভ নেই, কিছুই বললাম না, আর এখানে পলিটিক্যাল এটা প্ল্যাটফর্ম না। আমরা চাই যে আমরা ওই সব জায়গায় গিয়ে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে জনজাতিদের ভালোর জন্য, জনজাতিদের উন্নয়নের জন্য, মান উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, তাদের ডিগনিটি, তাদের সব কিছু ডেভেলপ করার জন্য আমাদের যতক্ষণ ধরে সাহায্য না করবেন। এবং আবার যেটা বললাম যে আপনারা 18 থেকে 35 বছরের যারা, মাননীয় প্রধানমন্ত্রী জি আপনাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা, আমারও সেই একই ধারণা। আমরা ডাবল ইঞ্জিনের সরকার ঠিকই বলি, এবং সেই ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন বেরোচ্ছে, 2047-এ সেই ডেস্টিনেশনে পৌঁছবে, আর বাকিরা ওই স্টেশনে বসে থাকবে, আর আমরা টাটা 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 করে আমরা সামনের দিকে চলে যাব। এই 2-4টি কথা বলে আবার এবিপির আগামী দিনের এবং আজকের এই যে আপনাদের সম্মেলন সেটা সার্থক হোক, এই কথা বলে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।